সাথে আছেন। আমরা সম্মানিত অতিথি হিসেবে ঢাকা থেকে যিনি থাকবেন মোহাম্মদ মনির খান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি আমরা অপেক্ষা করছি সংযুক্ত হওয়ার জন্য। উম, তানহা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তানহা, জি আমাদের সম্মানিত অতিথির সাথে একটু পরিচয় করিয়ে দিবেন। জি, আপনাকে ধন্যবাদ সুমন। জেটিভির নিয়মিত অনুষ্ঠান জেটিভি দূরালাপনে আজকে আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অটিজম বাংলাদেশ ইন্টারন্যাশনাল বয়েজ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, ঢাকা ২ নং আসনের মনোনয়ন প্রত্যাশী এবং এই আসনের এই এলাকার ঢাকা ২ নং ওয়ার্ডের ২ নং আসনের কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ মনির খান। এছাড়াও তিনি কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সহ সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। তিনি বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। তিনি গরিব দুঃখী অসহায় মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, বিশেষ করে অটিজম শিশুদের বিকাশের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। জি তানহা, আমরা কথা বলবো আমাদের সম্মানিত অতিথির সাথে, জনাব মোহাম্মদ মনির খান। জি ধন্যবাদ। জনাব মোহাম্মদ মনির খান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আপনি। আমি একেবারে শুরুতেই জানতে চাইবো যে এই পরিষদটা আপনি কি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, এই পরিষদটি গড়ে তুলেছিলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জেটিভির যারা লাইভ দেখছেন সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ একটি সামাজিক সংগঠন। সকল পেশার লোকজনকে নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির লোকজনকে নিয়ে আমরা এই সংগঠনটি শুরু করি। আমাদের মূল কাজ লক্ষ্য হলো বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চিন্তা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে। ৩০ লক্ষ শহীদ মুক্তিযুদ্ধের মাধ্যমে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, এই যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তারই কন্যা বঙ্গবন্ধুর, তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বারবার ৪বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই ৪বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে বিশ্ববাসীর কাছে একটি উন্নয়নশীল বাংলাদেশ। আপনি জানেন যে বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ ছিল, সেই নিম্ন আয়ের দেশ থেকে আমরা বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ স্বীকৃতি দিয়েছে। আজকে কিন্তু ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, আজকে কিন্তু বাস্তব। আজকে কিন্তু মধ্যম আয়ের দেশ স্বপ্ন নয়, আজকে বাস্তব। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বিদ্যুৎ গতিতে বাংলাদেশের সকল সেক্টরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে বড় বড় মেগা প্রজেক্ট গুলা, আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতালবাড়ির বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট, আপনার পদ্মা সেতু, উড়াল সেতু, মেট্রো রেল, এই যে বড় বড় মেগা প্রজেক্ট, এই যে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এত অল্প সময়ের ব্যবধানে এতগুলো উন্নয়ন হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, এই উন্নয়নগুলো জনগণের মাঝে তুলে ধরা এবং এগুলা তথ্যচিত্রের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে মানুষের মাঝে উপস্থাপন করা। যে আজকে যারা আওয়ামী লীগের বিরোধিতা করে যাচ্ছে, আপনি জানেন যে ইতিমধ্যেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সারা বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী, যারা পাকিস্তানের মৌলবাদী, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে মেনে নিতে পারেনি, যারা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশের মানচিত্রকে মেনে নিতে পারেনি, যারা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীতকে মেনে নিতে পারেনি,
তারাই কিন্তু আবার নতুন ভাবে বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরুদ্ধে একটি সূত্র ধরে আজকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি উদ্দেশ্য প্রণীতভাবে বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে একটি ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে। এই যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, এবং এটা আমরা সেমিনার মাধ্যমে করে যাচ্ছি। আপনাকে আমি আরো জানাতে চাই যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী, আমি মনে করি যে এই বইটি পড়লে প্রত্যেকটি মানুষ তার অবস্থান থেকে নতুন ভাবে বঙ্গবন্ধুকে নিয়ে ভাববে, নতুন ভাবে আওয়ামী লীগকে নিয়ে ভাববে, নতুন ভাবে আওয়ামী লীগ সরকারকে নিয়ে ভাববে, বঙ্গবন্ধু আদরের কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে ভাববে। এই জন্য কিন্তু আমরা আমাদের সংগঠন থেকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কিন্তু আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি, এটি কিন্তু 2017 সাল থেকে আমরা বিতরণ করে যাচ্ছি। আপনি জানেন যে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম জাতীয় প্রেস ক্লাবে, সেখানে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান স্যার। আমরা তার মাধ্যমেও বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করছি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমদ এমপি। তার মাধ্যমেও আমাদের সংগঠন থেকে আমরা বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বই আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি। এটি আমরা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি শহরে, বিভাগীয় শহরে আমরা এই বইগুলো পৌঁছে দিচ্ছি। এটি একমাত্র আমাদের সংগঠনের মাধ্যমে, এবং বাংলাদেশে একটি মাত্র সংগঠন যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ, যার আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে এই সংগঠন থেকে কিন্তু আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করে যাচ্ছি তরুণ প্রজন্মের মাঝে। জি, জনাব মোহাম্মদ মনির খান, আপনি রাজনৈতিক জীবনের বাইরে আরেকটা জীবন আছে। আমরা আমাদের সহকর্মীর তথ্য অনুযায়ী আপনি অটিস্টিকদেরকে নিয়ে কাজ করছেন, এটা আসলে কোন ধারণা থেকে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি কিন্তু অটিজম এবং প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। আসলে এটা আমারও জানা ছিল না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেক অনুষ্ঠানে আমি সরকারি আমন্ত্রণে কাজ পেয়ে তার অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। সাইমা ওয়াজেদ পুতুলের অনুষ্ঠানে, অটিজম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু আমি উৎসাহ পেয়েছি, এবং এটা শুধু বাংলাদেশ না, টোটাল এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে কিন্তু দক্ষিণ এশিয়ার মানুষ জানতো না অটিজম কি, জাতীয় প্রতিবন্ধী কি। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার এই মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু এটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আপনি জানেন যে বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার অটিজম শিশুদের জন্য মানে জাতীয় প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু চাকরির কোঠা করে দিয়েছেন, এবং আপনি জানেন যে জাতীয় প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, জাতীয় প্রতিবন্ধী শিশুদের ভরণ পোষণ সহ সকল ব্যবস্থায় তাদের মাসিক ভাতা, তাদের লেখাপড়া খরচ, এটি কিন্তু আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, মানে জাতীয় প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্য, তার পরিবারের উন্নয়নের জন্য, এবং একটা শিশু কিভাবে কথা বলতে পারে, সকল ব্যবস্থা কিন্তু আওয়ামী লীগ সরকার করে যাচ্ছেন। মূলত বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেখেই আমি এই অটিজম শিশুদের প্রতি কাজ করতে সক্ষম হয়েছি এবং উৎসাহিত হয়েছি। জি, আপনার সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত অটিস্টিকদের জন্য কি কি ধরনের কাজ আপনারা করেছেন? আপনি জানেন যে আমি বাংলাদেশ অটিজম বাংলাদেশ ইন্টারন্যাশনাল সোসাইটির চেয়ারম্যান হিসেবে আমি সারা বাংলাদেশে সেমিনার করি, এবং আমাকে আমন্ত্রণ জানালে আমি সেখানে যাই, এবং ওই এলাকার যারা অর্থবিত্তের মালিক তাদেরকে ওখানকে আমন্ত্রণ জানাতে বলি। আপনি জানেন যে একটি মানুষ যখন একটি অটিজম স্কুল প্রতিষ্ঠিত করে, সেই স্কুল 4 বছর 5 বছর কিন্তু তার নিজস্ব অর্থায়ন দিয়ে চালাতে হয়। একজন নারী এবং একজন পুরুষ, সে যাই হোক না কেন, ওই স্কুলের 10-12 জন কর্মকর্তা থাকে, এতগুলো স্কুল নিজস্ব অর্থায়ন দিয়ে চালানো এটা খুব একটা কষ্টের বিষয়, এবং তারা এই জন্য আমাকে নেয়, আমি যেন তাদেরকে একটু সহযোগিতা করতে পারি। আমি সহযোগিতা কিভাবে করি, ওই এলাকায় যারা অর্থবিত্তের মালিক, যারা শিল্পপতি, আমি তাদেরকে বলি, যারা আমাকে আমন্ত্রণ জানায়, আমি ওই প্রতিষ্ঠানকে বলি যে আপনারা ওই এলাকার যারা অর্থবিত্তের মালিক, যারা শিল্পপতি, তাদেরকে আমন্ত্রণ জানান। তখন আমি ওখানে সেমিনার করি, ওই এলাকার স্থানীয় লোকদের আহ্বান জানাই যে আপনাদের অবস্থান থেকে আপনারা যদি একটু একটু করে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন, তাহলে এই প্রতিষ্ঠান কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। আজকে যারা অটিজম শিশু, এই শিশু কিন্তু আমারও হতে পারতো, আমার পরিবারে হতে পারতো। এটি আমার আদরের শিশু, যার একজন প্রতিবন্ধী শিশু আছে, যার একজন প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে, সেই জানে
যে আসলে একটি বাচ্চা লালন পালন করা কত কষ্টের বিষয়। আপনি একটা পরিবারে যদি 5টা সন্তান থাকে, যদি তার ভিতরে একটি প্রতিবন্ধী শিশু থাকে, ওই একটি সন্তানের জন্য কিন্তু যিনি প্রতিবন্ধী শিশু, তার জন্য কিন্তু আলাদা মায়া মমতা, আলাদা চিন্তা থাকতে হবে। আপনি জানেন যে এই যে অটিজম শিশু যখন বড় হবে, তার বয়স যখন 25-30 হবে, সে কিভাবে চলাফেরা করবে, তাকে কে দেখশন করবে, এই সমস্ত বিষয় কিন্তু আমি সেখানে সেমিনারে উপস্থাপন করি। এবং এই উপস্থাপনের মাধ্যমে কিন্তু ওই এলাকার যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যিনি ওই এলাকার এই অটিজম স্কুল চালাতেন, কেউ জানতো না। আমি যাওয়ার পরে কিন্তু সেটি জানার পর ওই প্রত্যেক মানুষের পক্ষ থেকে সহানুভূতি দেখে কিন্তু ওই প্রতিষ্ঠানকে মানুষ সহযোগিতা করে, এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমিও আমার পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। জনাব মনির খান, সর্বশেষ একটা বিষয় আপনার মতামত জানতে চাইবো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের একটা দাবি কিন্তু ইসলামিক বলতে পারি আমরা এটাকে ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী থেকে এই ধরনের দাবি উঠে এসেছে। তো তাদের এই দাবির প্রেক্ষিতে বর্তমানে কিন্তু বাংলাদেশে বিষয়টা সবচেয়ে আলোচিত এবং উত্তেজনা সৃষ্টি করে যাচ্ছে। তো সর্বশেষ শুক্রবার জাতির জনকের ভাস্কর্যের উপরে কুষ্টিয়ায় নির্মাণাধীন একটা ভাস্কর্যের উপরে হামলা এবং ভাঙচুর, সেখানে ভাস্কর্যটা বিকৃত করা হয়েছে, এই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি। তো আমি আপনার কাছে জানতে চাইবো এই ব্যাপারে যে আসলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এরকম পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে, এই ব্যাপারে সরকারের এখন আসলে কি করণীয়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে, তারা আমাদের দেশের নতুন কোনো লোক নয়। তারা কিন্তু অতীত আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। আপনি জানেন 2013 সালে 5ই মে, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন আগে, অর্থাৎ এই 5ই জানুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য 2013 সালে 5ই মে যারা হেফাজতের নেতৃত্ব দিয়েছিল, তারাই কিন্তু আবার নতুন ভাবে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যে উন্নয়ন দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের কাছে আজকে বাংলাদেশ নতুনভাবে একটি শক্তিশালী বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেটাকে ধ্বংস করার জন্য এটি একটি ষড়যন্ত্র। এটি নতুন কোনো ষড়যন্ত্র নয়, এটি তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্র ছিল। আপনি জানেন যে বাংলাদেশে এখন সারা বিশ্বের, বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন আমরা করোনা মহামারী নিয়ে ব্যস্ত, প্রত্যেকটি সরকারি ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে একটি একটি ঘটনা তারা ঘটিয়েছে যে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, যিনি স্বাধীনতার ডাক দিয়েছেন, দীর্ঘ 13টি বছর তিনি বাংলাদেশের স্বাধীনতা করার জন্য তার যৌবনের 13টি বছর তিনি জেলে ছিলেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন। এটি কিন্তু শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে নয়, এটি স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এটি বাংলাদেশের মানচিত্রকে ধ্বংস করার জন্য বক্তব্য দিয়েছে, এটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার জাতীয় সঙ্গীতকে আঘাত করেছে, তারা আমার 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 বাংলাদেশের মানচিত্রকে আঘাত করেছে, আমার 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধা যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের রক্তকে আঘাত করেছে, যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে আঘাত করেছে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, যারা এই ধরনের দুঃসাহস দেখিয়েছে বাংলাদেশের সরকার পক্ষ থেকে, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে, তাদের বিরুদ্ধে আইনগত দিক বিবেচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা বাংলাদেশে গ্রামগঞ্জ শহর বন্দর বিভাগীয় শহরে বাংলাদেশের সকল স্তরের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সবাই কিন্তু তার প্রতিরোধ করে যাচ্ছে। এবং আজ আপনি জানেন ইতিমধ্যে ঢাকা সিএম করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের হাইকোর্ট দিক নির্দেশনা দিয়েছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং প্রত্যেকটি ভাস্কর্যকে যেন আইন সংস্থা, নিজস্ব আইন সংস্থা যেন সে ভাস্কর্যকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জন্য নিরাপত্তা দিয়ে রাখে। আপনার মাধ্যমে এতটুকু জানাতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে যখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসছে আওয়ামী লীগ সরকার, তারপরে সেদিন আমাদের ঘোষণা ছিল 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে, যদি 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ ভোট দেয়, আমাদের ইশতেহারে ঘোষণা ছিল যারা যুদ্ধাপরাধী, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা আমার মা বোনদের ধর্ষণ করেছিল, যে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, সেই যুদ্ধ অপরাধীদের রাজাকারের বিচার আমরা করব, সেটি কিন্তু আমার নির্বাচন ইশতেহারে ঘোষণা ছিল। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করব।
2004 সালের 21 আগস্টের গেট হামলা বিচার করব। আমরা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 2008 সালের 29শে ডিসেম্বর যখন বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিল, 2009 সালের 6 জানুয়ারি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বভার গ্রহণ করলেন শেখ হাসিনা, তারপর থেকে কিন্তু আমরা সকলে বিচার করতে সক্ষম হয়েছি। আজকে বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশ হবে একটি অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ, বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ। বাংলাদেশের কৃষক, গরিব দুঃখী মেহনতি মানুষ, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, প্রতিটি মানুষ তার বাসস্থান পাবে, প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা, কৃষি তার ঘরে বসে পাবে। সেই বঙ্গবন্ধুর স্বপ্ন কিন্তু আজকে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে। এই যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা জানেন যে আমাদের এখন এটা ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে 16 ডিসেম্বরে আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছি। সে ডিসেম্বর মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এটা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে এদেশে যারা আলেমুলামা কেরাম আছে, যারা বড় বড় হুজুর আছে, একটা অংশ কিন্তু এই যে হেফাজতের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে এবং হেফাজতের যুগ্ম মহাসচিব যে বক্তব্য দিয়েছে যে বঙ্গবন্ধু ভাস্কর্য রাখা যাবে না, এবং ইসলামী আন্দোলন শাসন আন্দোলনের নেতা তিনি যে বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফালানো হবে, যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে, পাশাপাশি আমরা আইনগত দিক দিয়েও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে যাচ্ছে বর্তমান সরকার, সেই চিন্তায় আছে এবং সেই ব্যবস্থা ইতিমধ্যে হাইকোর্ট রায়ও দিয়েছে। জনাব মোহাম্মদ মনির খান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সময় সংকুলন খুব কম হওয়ার জন্য আমাদেরকে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ঢাকা থেকে খালেদা আক্তার তানহা, সাথে অতিথি হিসেবে আপনি আছেন মোহাম্মদ মনির খান। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো পর্বে আবার আপনার সাথে কথা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভির সকল দর্শকদের। জি।